প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ আইন। আজকে তোমাদের সামনে আইন নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা আসি যে আইন কি, এটার মানে শব্দগত অর্থ এবং আইনের সাধারণ অর্থ, সাধারণ সংজ্ঞা এবং প্রামাণ্য সংজ্ঞা। আইন শব্দটি হলো ফার্সি শব্দ, আর আইন শব্দটি ফার্সি শব্দ, আর এই আইন শব্দের অর্থ হলো নিয়ম কানুন। আর আইন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ল, আর এই ল শব্দটি এসেছে টিউটনিক ল্যাগ থেকে। আর ল্যাগ শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়। সমাজের আইন কানুনও স্থির। আমরা দেখি যে সকালে সূর্য পূর্ব দিকে উঠে এবং বিকালে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এই যে চিরাচরিত এই যে সমাজের নিয়মকানুন, প্রাকৃতিক নিয়মকানুন, এগুলো স্থির এবং অপরিবর্তনীয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে আইন হলো কতগুলো নিয়মকানুন যা সকলের জন্য সমভাবে প্রযোজ্য বা প্রয়োগযোগ্য। এখন আসি আমরা প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা আমরা এখানে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের কথা বলতে পারি। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন, ল ইজ দ্য ফ্যাশনলেস রিজন, অর্থাৎ আইন হলো আবেগ বিবর্জিত যুক্তি। আর যুক্তিবাদী দার্শনিক জন অস্টিন বলেছেন, আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। আর অধ্যাপক হল্যান্ড আইনের সংজ্ঞায় বলেছেন যে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত হয়। আর এই যে আইনের সংজ্ঞা সর্বাপেক্ষা গ্রহণযোগ্য এবং প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন। তিনি বলেছেন, আইন হলো মানুষের জন্য সেই সকল সুপ্রতিষ্ঠিত প্রথা ও ধ্যান ধারণার অংশ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং নিয়মিতভাবে স্বীকৃতি লাভ করেছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন রয়েছে। তাহলে আমরা তোমাদের সামনে আইনের শব্দগত অর্থ, আইনের সাধারণ সংজ্ঞা এবং প্রামাণ্য সংজ্ঞায় উড্রো উইলসনের যে সংজ্ঞাটি, এটা তোমরা মনে রাখবে, এটাই হলো প্রামাণ্য এবং গ্রহণযোগ্য সংজ্ঞা। তিনি বলেছেন, আইন হলো মানুষের জন্য সেই সকল সুপ্রতিষ্ঠিত প্রথা ও ধ্যান ধারণার অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে, নিয়মিতভাবে স্বীকৃতি লাভ করেছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন রয়েছে। এখন আমি তোমাদের সামনে আরেকটা জিনিস সহজে তুলে ধরার চেষ্টা করেছি, আইন মান্য করার কারণ। মানুষ কেন আইন মান্য করে? আমরা লর্ড ব্রাইস একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি আইন মান্য করার 5টি কারণের কথা বলেছেন। এর মধ্যে তিনি বলেছেন নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয়, যৌক্তিকতার উপলব্ধি। নির্লিপ্ততা জিনিসটা কি তোমরা বোঝার চেষ্টা করো। নির্লিপ্ত মানে যেসব জনসাধারণ রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে উদাসীন, মানে কীরকম যে রাষ্ট্রীয় কর্মকাণ্ড কিভাবে চলছে না চলছে এটার মধ্যে তো তেমন কোনো সচেতনতা নাই বা তা কোনো আগ্রহ নেই, উদাসীন। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যাপারে উদাসীনতার কারণে বা নির্লিপ্ততার কারণে মানুষ কী করে? আইন মান্য করে। এরপর আমরা আসি কি, শ্রদ্ধা। যে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বা শ্রদ্ধা প্রদর্শন করে মানুষ আইন মান্য করে। কেননা আইন হলো সকলের জন্য, আমরা শুরুতেই বলেছি, আইন হলো সে সকল নিয়মকানুন যা সকলের জন্য সমভাবে প্রযোজ্য। যেহেতু আইনের শাসন সকলের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান এবং সকলের জন্য সমানভাবে সুযোগ সুবিধা নিশ্চিত করে, এই কারণে শ্রদ্ধাবোধ থেকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে মানুষ কী করে? আইন মান্য করে। তারপরে হলো কি, সহানুভূতি মানে কি? সরকারের প্রতি সহানুভূতিশীল, যে সরকারি কাজে
রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবে জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আমরা কি করব, সরকারের কাজে সহযোগিতা করব। সহযোগিতার মনোভাব নিয়ে, সহানুভূতির মনোভাব নিয়ে আমরা কি করব, আইন মান্য করব। এই সহানুভূতির মনোভাবের কারণেও মানুষ কি করে, আইন মান্য করে। এরপরে হলো কি, শাস্তির ভয়। আইন অমান্য করলে রাষ্ট্র কর্তৃক নির্দিষ্ট কি আছে, শাস্তির ব্যবস্থা আছে। তাই শাস্তির ভয়েও কি করে, মানুষ আইন মান্য করে। আর সর্বশেষ 5 নম্বর পয়েন্ট কি, যৌক্তিকতার উপলব্ধি। হ্যাঁ, আইনের শাসনে কি করে, আইনের শাসনের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয়। সমাজে সন্ত্রাস, দুর্নীতি, যত অস্থিতিশীলতা আছে সেগুলো দূর করে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা যায় এবং সকলের জন্য শান্তি শৃঙ্খলা এবং ব্যক্তি স্বাধীনতা, শান্তি শৃঙ্খলা এবং উন্নত জীবনযাপন নিশ্চয়তায় আইন কার্যকরী ভূমিকা পালন করে বিধায় যৌক্তিক কারণে মানুষ কি করে, আইন মান্য করতে বাধ্য থাকে এবং নিজের বিবেকের তাড়নায় মানুষ কি করে, আইন মান্য করে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা লক্ষ্য করো আইনের উৎস। অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। 1 নম্বর উৎস কি, প্রথা। 2 নম্বর ধর্ম। 3 নম্বর বিচারকের রায়। 4 নম্বর বিজ্ঞানসম্মত আলোচনা। 5 নম্বর ন্যায়বোধ ও 6 নম্বর হলো আইন পরিষদ বা আইনসভা। আচ্ছা, প্রথা জিনিসটা কি? প্রথা হলো কি, যে প্রাচীনকাল থেকে যে সকল অভ্যাস ও রীতিনীতি মেনে চলার ফলে যেগুলো কি হয়েছে, রীতিতে পরিণত হয়েছে। অভ্যাস, যেগুলো অভ্যাস এবং আচার আচরণ মেনে চলার ফলে এগুলো রীতিনীতিতে পরিণত হয় এবং প্রথায় পরিণত হয় এবং সেগুলো পরবর্তীতে কি হয়, এই প্রথাগুলো পরবর্তীতে কি হয়, আইনে পরিণত হয়। যেমন আমরা বলতে পারি যে ব্রিটেনের যে সাধারণ আইন সেটা হলো প্রথা ভিত্তিক। এই যে প্রথা, প্রাচীনকাল থেকে মানুষ যে সকল কি অভ্যাস, রীতিনীতি এগুলো মেনে চলার ফলে সেগুলো প্রথায় পরিণত হয় এবং প্রথা থেকে প্রথাগুলো পরে আইনে পরিণত হয়। পরে আসি আমরা ধর্ম। বিভিন্ন ধর্মগ্রন্থ এবং ধর্ম আইনের মস্ত বড় উৎস। আমরা দেখি যে মুসলিম আইন গ্রন্থ হেদায়া ও আলমগীরি, তেমনিভাবে হিন্দুদের বেদ, তারপর হচ্ছে খ্রিস্টানদের বাইবেল, এভাবেই ধর্মগ্রন্থগুলো থেকেও অনেক আইন তৈরি হয়েছে। এরপর আসি আমরা কি, বিচারকের রায়। বিচারকগণ বিচার কাজ করতে গিয়ে অনেক সময় নতুন আইনের সৃষ্টি করেন। আর এই বিচারকের সিদ্ধান্ত বা বিচারকের রায়গুলো কি আইনের বড় উৎস হিসেবে কাজ করে। এরপর আমরা দেখি কি, 4 নম্বর বিজ্ঞানসম্মত আলোচনা। হ্যাঁ, অনেক আইনজ্ঞ পণ্ডিত এবং বিচারকগণ বিজ্ঞানসম্মত যে গ্রন্থ, সেই গ্রন্থগুলো কি আইনের বড় উৎস। যেমন ওয়াল্টার বেজহটের দ্য ইংলিশ কনস্টিটিউশন, C.F. স্ট্রংয়ের দ্য মডার্ন কনস্টিটিউশন, এগুলো মানে বিজ্ঞ আইনজ্ঞদের রচিত যে গ্রন্থগুলো সেগুলো আইনের উৎস হিসেবে কাজ করে। এরপর আসি আমরা কি, ন্যায়বোধ কি, বিচারকগণ বিচার কাজ করতে গিয়ে আইনের দ্বর্থবোধকতা এবং আইনের জটিলতায় এমন কিছু মামলা পরিচালনা করেন যেগুলো সাধারণ আইনের মাধ্যমে বা সাধারণ যে বিচার কাজের মাধ্যমে ওনারা সেই মামলাগুলোর নিষ্পত্তি দিতে পারেন না। তখন ওনারা ওনাদের ন্যায়বোধ এবং বিবেকবোধ থেকে কি করেন, ওই মামলাটি পরিচালনা করেন বা ওই বিচার কাজ পরিচালনা করেন। এভাবে ওনাদের আইনের দ্বর্থবোধকতা থেকে, নিজস্ব ন্যায়বোধ থেকে যে রায় দেন সেগুলো কি হয়, পরবর্তীতে আইনে পরিণত হয়। আর সর্বশেষ 6 নম্বর পয়েন্ট হলো আইন পরিষদ বা আইনসভা। আমরা দেখি যে আধুনিককালে প্রায় প্রতিটা রাষ্ট্রেরই আইন তৈরির কারখানা বলা হয় আইন পরিষদকে বা আইনসভাকে। আমরা জানি প্রতিটা রাষ্ট্রেরই কি আছে, আইন পরিষদ বা আইনসভা আছে এবং আইনসভাতেই প্রত্যেক রাষ্ট্রের সকল আইন প্রণীত হয়। আইন প্রণয়ন, পরিবর্তন, সংশোধন সবকিছু কি হয়, আইনসভাতে আইনসভায় তৈরি হয় এবং আইনসভায় আইন শুধু তৈরি হয় না, পরিবর্তন, সংশোধন এবং সংবিধানও সংশোধন হয়। এটা হলো অধ্যাপক হল্যান্ডের আইনের 6টি উৎস। এছাড়াও আরও কয়েকটি আইনের উৎসের কথা বলা হয়েছে, যেমন জনমতের কথা বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, এভাবে আরও কয়েকটি আইনের কথা বলা হয়েছে। তোমরা লক্ষ্য করো। তারপরে হচ্ছে সংবিধান।
তাহলে এখানে তোমরা আরো অ্যাড করতে পারো 7 নির্বাহী ঘোষণা ও ডিক্রি। ডিক্রি 8 জনমত, 9 সংবিধান, 10 চুক্তি। তোমরা লক্ষ্য করো বিভিন্ন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রনায়কদের নির্বাহী ঘোষণা ও ডিক্রিগুলোও কি হয়, আইনে পরিণত হয়। জনমত, আধুনিককালে জনমত আইন গঠনের বা আইনের অন্যতম উৎস হিসেবে পরিগণিত। সংবিধান, প্রত্যেক রাষ্ট্রের সংবিধানই হলো কি আইনের হেফাজতকারী বা আইনের শাসনের প্রকৃত যেই উৎস এবং প্রকৃত ভাণ্ডার হলো সংবিধান। আমরা 1972 সালে 16 ডিসেম্বর যে সংবিধান প্রণয়ন হয়ে সেই সংবিধানের আলোকেই পরবর্তীতে বিভিন্ন আইন কি হয়, তৈরি হয়। এরপরে দেখি যে চুক্তি, বিভিন্ন জাতীয় চুক্তি এবং আন্তর্জাতিক চুক্তি যেগুলো বিভিন্ন আমলে হয়েছে বা বিভিন্ন সালে হয়েছে, সেই চুক্তিগুলো পরবর্তীতে কি হয়, আইনে পরিণত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আলোচনা আমরা আজকে শিখলাম আইনের শব্দগত অর্থ, আইনের প্রামাণ্য সংজ্ঞা, সাধারণ সংজ্ঞা, আইন মান্য করার কারণ এবং আইনের উৎস। তোমরা সবাই এই আইন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে কমেন্টসে আমার কাছ থেকে কমেন্টসে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।